So, আসসালামু আলাইকুম and good morning to you all once again. আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। যদিও আমরা অল্প কয়েক সংখ্যক স্টুডেন্টস আছি with me. So anyway, আজকে আমাদের ডিসকাশন টপিক ছিল হচ্ছে খুবই স্মল বাট খুবই ইম্প্যাক্টফুল দুইটা টপিক, সেটা হচ্ছে পলিমার প্রিজম and exception handling. So I have already shared the slide and also the tutorials with you guys, and I guess you guys watch the tutorial and also the slides. So আজকে কি কেউ রিভিউ করবে? মানে খুব অল্প টপিক তো এবং খুব ইন্টারেস্টিং টপিক, কেউ একজন রিভিউ করো। স্যার আমি ভিডিওটা দেখতে পাইনি স্যার, নেটওয়ার্ক ইস্যুর জন্য। আচ্ছা, আর কেউ? নিশু রিভিউ কর। নিশু অথবা না নিশু, না না আমি একিন, দেখেছি স্যার ভিডিও, বাট রিভিউ আরাফাত। করতে পারবো না। আমি তো ভিডিও দেখতে পেয়েছি। আচ্ছা, আমাদের ভিডিওটা কেন জানি দেখতেছে না। আমি কালকে যখন তোমাদের সাথে ওই যে মেসেজটা শেয়ার করি তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে এই ভিডিওর এগেইনস্টে কিছু মার্কস রাখতে হবে, আদারওয়াইজ ভিডিও দেখতেছে না কেউ। কারণ দিয়ে তো আসলে জি স্যার, ভিডিও থেকে হালকা কিছু কোশ্চেন থাকলে ভালো হয়। হ্যাঁ সেটা মানে ভিডিও অবশ্যই, আর ভিডিও জি তো স্যার। আমার নিজেরই করা, তাই না? সো আমি এমন ভাবেই করি যে আমার স্টুডেন্টদের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো যাতে আনসার্ড হয়ে যায়, তারপরেও যেগুলো থাকবে সেটার জন্য তো লাইভ ক্লাস আছে, তখন ইজি হয় বিষয়টা। বাট ভিডিও করা হচ্ছে, আমরা দেখতেছি না এবং কন্টিনিউয়াসলি এটা হচ্ছে। তো এটা আসলে খুবই মানে অ্যানোয়িং এবং এট দ্য সেম টাইম খুবই ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এত কষ্ট করে আমরা ভিডিওগুলো করি। একটা ভিডিও করতে কিন্তু তোমরা হয়তো এখন অনেকেই ভিডিও করো, জি তো স্যার, অনেক জানো পেইন স্যার। অনেক পেন এবং জি অনেক এফর্ট দিতে হয় যদি সেটা আমাদের স্যার একটা প্রফেশনালিজম আনতে হয়। প্রেজেন্টেশন করতে স্যার অনেক মানে পরিশ্রম লাগে। রাইট, সেখানে এতগুলো টিউটোরিয়াল করতে, ধরো আমরা তো এক একজন টিচার ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স পড়াই, যদিও এখন আমাদের টিউটোরিয়াল গুলো রেডি, বাট যখন যেবার প্রথমবার পড়াইছি সেইবার যে কি পরিমাণ পরিশ্রমটা হয়েছে প্রতি, এখন রেডি বলতে তারপরও যেই টিউটোরিয়াল গুলো আমার নিজের পছন্দ হয় না আমি কিন্তু রিমুভ করে আবার ওইটাকে করি যে ওকে ফাইন, প্রথমবার করেছিলাম ওইটা ভালো হয় নাই, সেকেন্ড টাইম করি, এরকমও করি আমি। এনিওয়ে, আমাদের দেখতে হবে আসলে এই শুধুমাত্র যে টিচারের এফর্টকে রেসপেক্ট করার জন্য সেটা না, আমাদের লার্নিংটা তো ঠিক রাখতে হবে। হ্যাঁ, এটা যে দেওয়ার জন্য শুধু দেওয়া তা তো না, এটার একটা পারপাস আছে। পারপাসটা হচ্ছে যাতে সেকেন্ড টাইম যখন একটা জিনিস আমরা দেখি আমরা জানি যে এটা আসলে সবার জন্য মানে একদম ইম্প্যাক্টফুল হয় এবং মনে থেকে যায়, গেঁথে যায় মনে। বাট ওইটা অ্যাকচুয়ালি হচ্ছেই না, ওই ঘুরে সবাই দেখতেছে হচ্ছে লাইভ ক্লাসেই। আমরা অন্য সময় ফেসবুকিং করতেছি, ইভেন অনেকে টিকটক করতেছি, তখন আমাদের এমবি এর প্রবলেম নেই, আমাদের ব্যান্ডউইথের প্রবলেম নেই, যত প্রবলেম আমাদের, আই এম সরি টু সে, বাট যেহেতু অনেকদিন থেকে অনলাইনে তোমরাও পড়ছো আমরাও পড়াচ্ছি, সো এরকম অনেক কেসই আমরা দেখছি। অনেক স্টুডেন্টই আছে যারা কানেক্টেড আমাদের সাথে, বিশেষ করে পাস্ট স্টুডেন্ট, অর্থাৎ যারা পাশ করে বের হয়ে গেছে বা যারা অলরেডি এর আগে আমার ক্লাস করছে, দেখা যায় যে তারা ক্লাসে রেগুলার না ঠিকই, আবার হচ্ছে ফেসবুকে অনলাইনে ওগুলোতে রেগুলার। সেই জিনিসগুলো কি হয় জানো, ওই যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, মানে যে জিনিসটা ভালো লাগে মনে হয় তাড়াতাড়ি চলে যাবে, সেটার প্রতি এফোর্ট দিতে ভালো লাগে, ওই জিনিসগুলো হয়তো তোমাদের বেশি ভালো লাগে। আর যেটা আসলে ভালো লাগার একটা সার্টেন টাইম পরে গিয়ে আমরা ফিল করি যে ওকে ফাইন, কেন আমরা আসলে এই জিনিসটা করি না। ভালো জিনিস স্যার খুব কমই ভালো লাগে। হ্যাঁ, সমস্যা তো হবে এটা। এনিওয়ে, সো তোমাদের সাথে শেয়ার করে একটা মজার বিষয় ঘটেছে আজকে, মজার বিষয় ঘটেছে এবং আমি নতুন মানে একটা নতুন একটা থিওরি আবিষ্কার করলাম। সেটা হচ্ছে আজকে আমার ঘুম ভেঙেছে 11টা 20-এ, সকালে আমার ঘুমই ভাঙে নাই, 11টা 20-এ ঘুম ভেঙেছে, তাও আবার ওই যে ক্লাসের আগে যে গুগল থেকে একটা নোটিফাই করে 10 মিনিটস আগে, সেই শব্দে ঘুম ভেঙেছে। তো ওই শব্দ শুনে আমি ভাবতেছি আমার ক্লাস তো 11:30টায়, এখন বাজতেছে কেন? পরে দেখি যে অ্যাকচুয়ালি বাজতেছে হচ্ছে 11টা 20। তো অনেকদিন পর এতক্ষণ ঘুমালাম, এমন না যে অন্যদিন, কংগ্রাচুলেশন স্যার। আচ্ছা, এমন না যে অনেকদিন শান্তি মতো ঘুমাই নাই, এটাও না, শান্তি মতোই ঘুমাইছি অন্যদিন সকালেও যখন উঠছি। বাট আজকে দেরি হওয়ার পেছনে একটা রিজন আমি আবিষ্কার করলাম যে এমনটা না যে খুব বেশি টায়ার্ড ছিলাম, বাট কিছুটা রিলিফ ছিলাম এই সেন্সে, তোমাদের আসলে টিচাররা আমরা সব কথা বলি না, বলা দরকারও হয় না, বাট
এটা শেয়ার করা যায়, সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের ওই আইবি অ্যাক্রিডিটেশন আছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এটা জি আছে স্যার। বলেই তোমরা কিন্তু পাশ করার পরেই নামের সামনে ইঞ্জিনিয়ার এই কথাটা লিখতে পারো। So, ওইটা আবার হচ্ছে তোমার পার্মানেন্ট কোনো অ্যাক্রিডিটেশন না, ওইটা কিন্তু তোমার 3 বছর পর পর রেনুয়াল করতে হয়, এবং রেনুয়াল করতে গেলে ওইটার এগেনস্টে অনেক অনেক ডকুমেন্টেশন দেখাতে হয়, হিউজ ডকুমেন্টেশন। যে ডকুমেন্টেশন গুলো মনে করো তোমার এক এক বছর ধরে রেডি করতে হয়। সো এনিহাউ যেটা হয়েছে যে আমাদের যেহেতু যে আমাদের ডিপার্টমেন্ট হেড চেঞ্জ হয়েছে, স্যারই সব দেখতে নাকতে স্যার। সো এই বিষয়টা আসলে আর অনলাইনেও যেহেতু আমরা অন্য এক প্রেশারের মধ্যে আছি, ওই বিষয়টা অনেকেই খেয়াল করেনি। হঠাৎ করে দেখতেছি যে ডেট একদম শেষের পথে, আমাদের ডকুমেন্টেশন আবার জমা দিতে হবে রেনুয়ালের জন্য। সো এই বিষয়টা ধরো আমরা খেয়াল করছি হচ্ছে জুলাইয়ের 13 তারিখ। সেই জুলাইয়ের 13 তারিখ থেকে শুরু করে আমাদের কাজ শুরু হয়েছে, মনে করো 1 বছরের কাজ প্রত্যেকটা টিচারের, কিন্তু শুধু আমি আমার কথা বলতেছি না, সবাইকেই কাজ করতে হয়েছে। এবং সেই দিন থেকে শুরু করে সেই 1 বছরের কাজ আমরা এই 16 দিনে শেষ করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমত ছিল বলে শেষ হয়েছে। তো এই লাস্ট কিছুদিন তোমরা হয়তো খেয়াল করছো, অনেক সময় তোমরা এই আমাদের টেলিগ্রাম গ্রুপে কোশ্চিন করছো, আমি কিন্তু হয়তো রিপ্লাই দিতে পারি নাই, বা দিলেও অনেক লেট করে দিছি। তার রিজনটা হচ্ছে এইটা, ইভেন অনেক টিচারই হয়তো এরকম হয়েছে, আমাদের ডে এন্ড নাইট কাজ করতে হয়েছে, আমাদের কোনো অফিস আওয়ার ছিল না, কিছু ছিল না, কাজ আর কাজ আর কাজ, কাজের কোনো শেষ নেই। কারণ ওই যে 1 বছরের কাজ আমরা 16 দিনে করতেছি। তো এবং কাজের কিছু লেভেল ছিল, যেমন যারা শুধু শিক্ষক ওনাদের একটা কাজ ছিল। আবার ওই যে তোমরা একটা কনসেপ্ট তো জানো যে প্রত্যেকটা কোর্সের একজন করে মডিউল লিডার থাকে, যিনি হচ্ছে ওই কোর্সটা জি স্যার। কোশ্চেন রেডি করেন। উনার আবার হচ্ছে 2টা কাজ ছিল, এক হচ্ছে কোর্স টিচার হিসাবে, এক হচ্ছে মডিউল লিডার হিসাবে। আবার কিছু আমরা রেসপন্সিবল কমিটি মেম্বার ছিলাম, যাদের কাজ হচ্ছে ওই ডাটাগুলোকে নিয়ে প্রসেস করা। তো যারা কমিটি মেম্বার তাদের 3টা কাজ করতে হতো, অ্যাজ এ কোর্স টিচার ওনার ডাটাগুলো দিতে হতো, অ্যাজ এ মডিউল লিডার ওনার ডাটাগুলো দিতে হতো, আবার এসে যে কমিটি মেম্বার হিসেবে ডাটাগুলোকে প্রসেস করতে হতো। সো ফরচুনেটলি আনফরচুনেটলি আই এম ওয়ান অফ দ্য টিম মেম্বার এন্ড আই এম ওয়ান অফ দ্য কোর টিম মেম্বার। সো অন্ধের মতো সবাই কাজ করে গেছি। এই তোমরা ট্রাস্ট করবে কিনা আই ডোন্ট নো, বাট ঈদের দিনও অনেক সময় আমরা অনেক মিটিং করছি, আর ঈদের আগের দিন ঈদের পরের দিন তো বাদই দিলাম। তো ঈদের মধ্যেও প্রত্যেকটা টিচারই তোমাদের কাজের মধ্যেই ছিলেন। এবার আসলে ঈদ ভাবে আমরা এনজয় করতে পারিনি কোথাও, মানে এমনিতেই প্যান্ডামিক চলছে, বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না, বাট রিলেটিভদের সাথে কথা বলা, দেখা করা, আসলে বাসার লোকদের সাথে আমার 3 বেলা কথা হয়েছে গত কয়েকদিন। এক হচ্ছে যে ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট দিব, একবার কথা, তারপরে লাঞ্চের সময় লাঞ্চ দেব, 2বার কথা, তারপর ডিনারের সময় ডিনার দেব, এই হচ্ছে 3বার কথা। বাকি সারাক্ষণ এভাবেই ছিলাম। এবং সবাই আমার কথা আমি বলছি, বাট আমাদের সব কলিগরাই করেছেন, এবং আমাদের মধ্যে সেই ডেডিকেশন ছিল বলেই ডিপার্টমেন্টের প্রতি ভালোবাসা, ইউনিভার্সিটির প্রতি ভালোবাসা, যে আমার স্টুডেন্টরা যাতে এটা বহাল রাখতে পারে, এই ডেডিকেশনটা নিয়েই আমরা আসলে কাজটা করেছি। আদারওয়াইজ আমাদের কোনো মোটিভেশন ছিল না এছাড়া। আলহামদুলিল্লাহ ওইটা গতকাল প্রেজেন্টেশন শেষ করছি, সো ওইটা মনে হয় একটা রিলিফ পাইছি, এই রিলিফের কারণেই মনে হয় ঘুম আজকে। এনিওয়ে জি স্যার। আলহামদুলিল্লাহ আমরা আসলে শেষ করতে পারছি বলছে, এখনো পলিশ করতে হবে, ইনফরমেশন গুলো গ্যাদার হয়েছে, বাট ওগুলোকে একটু অর্গানাইজ করতে হবে। বাট এখন আর ওইরকম নেই, ওইরকম প্রেশার নিয়ে কাজ করার, যে রাত জেগে কাজ করা, সারা দিন সারা রাত কাজ করা, ওইরকম আর নেই। তো আমি কতদিন যে এই লাস্ট কয়েকদিন ল্যাপটপের সামনেই কোনো মতে খালি খাবারটা ঠুসাইছি মুখে, এরকম গেছে। তো আমার এন্ড থেকে এটা আমি বলছি, বাট আমি জানি আমার প্রত্যেক কলিগ কি এরকম করছে। সো এই জন্য বলতে আমি মানে শেয়ার না করলেও চলতো, সেটা শুরুতেই বললাম, বাট শেয়ার করলাম এই জন্য যে অনেক সিচুয়েশন আছে যেটা টিচাররা আমরা যাই, বাট তোমাদের হয়তো বলা হয় না। তার মানে এই না যে আমরা আসলে রিল্যাক্স আছি তারপরেও তোমাদের সময় দিচ্ছি না, বা তোমাদের কোশ্চেন আনসার গুলো দিচ্ছি না, বা তোমাদের টাইম কম দিচ্ছি, এটা কিন্তু না। আমাদের ডেফিনেটলি মেইন পয়েন্ট হচ্ছে তোমরা, আর এই জিনিসটাও তোমাদের জন্যই কিন্তু। হ্যাঁ, অ্যাক্রিডিটেশনটা যদি রিনিউয়াল হয় আমরা কিন্তু আমাদের ভ্যালুটাই বাড়বে। সো আলহামদুলিল্লাহ আমরা একটা গুড শেপে চলে আসছি। তো তোমরা দোয়া রাখো, ইনশাআল্লাহ আমরা আবারও অ্যাক্রিডিটেশন স্যার আপনার এই সিচুয়েশনটা শেয়ার করাতে আমাদের একটু মনটা স্যার শান্তি হলো, কারণ স্যার আমরা ভাবতাম যে আমরাই মনে হয়
অনলাইনে এত পেন নিতেছি বা এরকম কাজ টাজ করতেছি আচ্ছা, এইটার স্যার। এগেইনস্টে আমাদেরও স্যার তাহলে লাস্ট কয়েকদিন স্যার অনেক মানে পেন গেছে স্যার। আমাদের ওই যে মিডটার্মে মাইক্রো প্রসেসরে স্যার সেমিস্টারে ওই যে ম্যাম চলে যাবে দেখে আগায় নিল, আচ্ছা তো আচ্ছা তার জন্য একটু পেন গেছে। প্রেজেন্টেশন, আলহামদুলিল্লাহ ম্যাডাম। অ্যাসাইনমেন্ট। জি সো এনিওয়ে, আমরা একটা ইউনিভার্সাল ট্রুথ তোমাদের বলি, সেটা তোমরা আবিষ্কার করবে তোমরা 2 বছর আর 2 থেকে 2.5 বছর পর। সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট লাইফে ভাবি স্টুডেন্ট লাইফে অনেক প্রেশার, যারা জব করছেন সেটা যে জবই করুক তারা খুব ভালো আছে, বাট ইট ইজ নট ট্রুথ। এটা ততক্ষণই ট্রুথ যতক্ষণ ইউ আর এ স্টুডেন্টস, বাট whenever you finished your course, your degree, and you move on to the domain of job, then you realize I am far better at my study level but not in my job level, because স্টুডেন্ট লেভেলে যেটা হয় সত্যি কথা বলতে যে ফাইন, এই যে দেখো কয়জন, তোমরা তো বললে যে কুইজ হবে 15 মার্কসের, তখন ছিল 13 জন, এখন হচ্ছে 19 জন। কয়জন আসছে? 6 জন আসছে। তাদের কথা ওকে ফাইন হোক, 15 মার্কস হারালেই কি। আমার কথা বুঝে, আমি মানে জাস্ট ফর এক্সাম্পল বলছি, যারা আবার পরে আসে তারা মন খারাপ করে না, বা যারা রেকর্ডিং পরে দেখবে তারাও যাতে মন খারাপ না করে। বাট এই যে এই ইস্যুটা যে ওকে ফাইন গেল তো গেল, কি হয়েছে, ঘুমায় বা মুভি দেখি, বা ওকে ফাইন আড্ডা দিচ্ছে, আড্ডাটা কন্টিনিউ করি। কারণ এই সময় আসলে ঘুম হওয়া খুব রেয়ার হওয়ার কথা, ঘুমাচ্ছে না কেউ, তারপর আসতেছে না। বাট যদি এইটা না হয়ে তোমার বস যদি বলতো যে তোমার 15 মিনিটসের মধ্যে তোমাকে জয়েন করতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আদারওয়াইজ ইউর জব উইল বি ইন রিস্ক, তাহলে তুমি আর তড়িমড়ি করে যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে সিচুয়েশনেই থাকো, তুমি অবশ্যই এই মিটিং এ এসে জয়েন করবে, বিকজ ইট ইজ about your job, and you always have a think of losing your job. You don't have want to lose your job, your position, your self respect. So ওই জিনিসগুলো তখন কাজ করে, সো তখন তোমাকে কিন্তু আসতেই হবে। সো ট্রাস্ট মি, ইট ইজ ট্রুথ অ্যান্ড ইট ইজ মাই রিয়েলাইজেশন। আমরা এই কিছুদিন আগে আমরাও তো স্টুডেন্ট ছিলাম। ইভেন স্টুডেন্ট ছিলাম বললে আসলে কথাটা ভুল হবে, সারা জীবনই প্রত্যেকেই আসলে স্টুডেন্ট, শেখার কোনো শেষ নেই। যেমন আমাদের অনারেবল হেড স্যার, আমাদের এক্স হেড স্যার আক্তার স্যার, উনি যখন বলতেন যে আমি এখনো শিখছি, তখন ওইটা থেকে আমরা এনকারেজ পেতাম যে স্যার যদি বলে, ওনার মতো একজন মানুষ যদি বলে যে আমি এখনো শিখছি, তাহলে আমরা তো খুবই তুচ্ছ, খুবই নগণ্য একজন মানুষ। অবশ্যই আমরা এখনো স্টুডেন্ট, বাট যেটা হয় যে পিওর স্টুডেন্ট থাকা অবস্থায় যেটা ছিল, ওই রিয়েলাইজেশনটা আমাদেরও ছিল, ওকে ফাইন স্টুডেন্টে কত প্রেশার, এত কিছু করতে হয়। জব লাইফে চলে গেলে কেউ কিছু বলবে না, বাট জব লাইফে চলে আসলেই তাহলে বলাটা শুরু হয়ে গেছে। সো এনিওয়ে, যারা পরে এসেছো তা মার্কসের ভয়ে, সো ওয়েলকাম তাদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমাদের কোনো টাস্ক নেই, ওরা তোমাদের ভয় দেখিয়ে নিয়ে এসেছে। বাট তোমরা যদি এখন আবার ভাবো যে ভয় দেখিয়ে আমরা এখন আবার ফেরত যাই, যা যা করছিলাম সেটাও করতে পারো, আই ডোন্ট মাইন্ড। কারণ এখানে আসলে মেন প্রায়োরিটি হওয়ার কথা তোমার ক্লাস করার, টিউটোরিয়াল গুলো দেখে আসার, বা লাইভ ক্লাসের রেকর্ডিংটা দেখার। এটা আমি বলার আগেই কিন্তু তোমার দেখে আসা দরকার। বাট আমি কিন্তু যত ব্যস্ততায় থাকি, যাই করি না কেন, আমি একটা মেনটেন করার চেষ্টা করি, অ্যাটলিস্ট একদিন আগে আমি আবার নোটিফাই করা এবং লিঙ্কটা দিয়ে দেওয়া। যদিও আমাদের লিঙ্কটা বিল্ট ইন আছে হচ্ছে আমাদের বিএলসি, তারপরেও এটা আমার রেসপন্সিবিলিটি, আমি নিজে মনে করি যে আরেকবার যদি মনে করায় দেয় অ্যাটলিস্ট দেখবে। বাট তারপরেও দেখি যে দেখা হয় না, কারণ আমরা তো ভিউ দেখতে পাই, ইউটিউবে যখন থাকে তখন ভিউ গুলো দেখতে পাই। সো উইকে আসার আগে আমি একটু দেখে নেই যে এখন পর্যন্ত ভিউ কয়টা। এটা আমার ভিউ বাড়ানোর জন্য না, বাট আমার স্টুডেন্টরা দেখতেছে কিনা সেটা দেখার জন্য। সো দেখি যে খুব বেশি জন দেখে নাই। সো এটা আসলে আমরা একটু রিয়েলাইজ করা দরকার যে আমরা ফেসবুক স্ক্রল করতে গেলেও তো হাজারো ভিডিও থাকে, ওই ভিডিওগুলো দেখি, এবং ওই ভিডিওগুলোরও লেন্থ কিন্তু কম থাকে না। সো তাহলে কেন আমরা এইটা দেখতে পারবো না, বা কেন দেখি না? এটা তো আমার কাজের একটা জিনিস, আমার প্রয়োজনের একটা জিনিস। সো এনিওয়ে, আমাদের আজকের টপিকে আমরা চলে যাচ্ছি। অনেক গল্প করলাম, তোমরা যারা এসেছো অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও, আমি একটু স্ক্রিন শেয়ারিং এ চলে যাই। তাহলে কেউ রিভিউ করছো না? কেউ কি রিভিউ করবে? স্যার আপনিই করেন। আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম মুসা। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন। স্যার আপনি একটু মেসেজটা স্যার ফাঁকা হলে একটু হ্যাঁ দেখেন বাবারে, স্যার।
তোমার মেসেজটা হচ্ছে চেক করতে পারি নাই, কেন পারি নাই রিজনটা আমি একটু আগে বলতেছিলাম, বাট আমি দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। সো স্ক্রিন শেয়ারিং আমি একটু চলে যাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তো। স্যার আমরা যখন এই যে ক্লাস ক্রিয়েট করা শুরু করলাম তখন থেকে দেখতেছি স্যার ক্লাসের মধ্যে যেই ইয়াগুলি হয় সবসময় স্যার ফাংশনটা ইউজ করা হয়, এটা স্যার এক্সাক্ট কোনো রিজন আছে স্যার, নাকি স্যার আমি অন্যভাবে ইউজ করতে পারবো? না না, তুমি জাস্ট ডিরেক্টলি আগে ক্লাস ডিক্লেয়ার করার পরেও তুমি ভ্যারিয়েবল রাখতে পারবে, সেটাকে ক্লাস ভ্যারিয়েবল আমরা বলি অনেক সময়, বা ওইটাকে ওই যে গ্লোবাল ভ্যারিয়েবলও বলি। সো ডেফিনেটলি তুমি শুধু ফাংশন নিয়ে আমরা এখন পর্যন্ত যে এক্সাম্পল গুলো নিয়ে কাজ করছি হয়তো সেগুলোতে এরকম আসছে তাই, বাট ডেফিনেটলি আমরা ভ্যারিয়েবল নিয়েও অবশ্যই কাজ করতে পারি, এবং প্রত্যেকটা ডেফিনেশনেই কিন্তু আমরা বলে আসছি যে ডেটা মেম্বার এন্ড মেথডস, ডেটা মেম্বার এন্ড মেথডস। সো ডেটা মেম্বার বলতে কিন্তু তখন আমার ওই যে ভ্যারিয়েবল কেও বোঝানো হচ্ছে, ঠিক আছে? জি স্যার। সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আই গেস। সো আজকে আমাদের লেকচার 9 পলিমরফিজম এন্ড এক্সেপশন হ্যান্ডলিং। সো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পলিমরফিজম মিন্স আমরা সবাই জানি যে পলি মিন্স হচ্ছে ম্যানি, আর ফি মানে হচ্ছে ফর্ম, ম্যানি ফর্ম। সো same kind of object playing different role or same kind of method playing different role in different place, এটাকে polymorphism বলা হয় in OOP. so we can connect OOP সব কনসেপ্ট গুলোই কিন্তু রিয়েল লাইফ ওয়ার্ল্ড থেকে নেওয়া, লাইক আমরা এটাকে কানেক্ট করতে পারি রিয়েল লাইফ ওয়ার্ল্ড থেকে। সাপোজ তুমি এখন যখন হচ্ছে ক্লাসের, এখন যে ক্লাসে আসো মানে আমাদের ক্লাস চলতেছে, সো এটা একটা অন্য ডোমেন। সো এই ক্লাসে যখন তুমি আসো তোমার আইডেন্টিফিকেশনটা হচ্ছে ইউ আর স্টুডেন্টস, বাট যে মুহূর্তে ক্লাসটা শেষ হয়ে যাবে আমরা সবাই আই গেস মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ইন উইথ দেয়ার ফ্যামিলি। সো তখন কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে তখন তোমার আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে গেল, তুমি হয়তো হয়ে গেলা কারো সন, হয়ে গেলে কারো ডটার, কারো ব্রাদার্স, কারো সিস্টার এন্ড সো অন। সো তাহলে তোমার আইডেন্টিফিকেশনটা তখন চেঞ্জ হয়ে গেল, সেম হিউম্যান বিং বাট তোমার আইডেন্টিফিকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার সাপোজ আমি যখন ইউনিভার্সিটিতে আসি তখন আমার আইডেন্টিটিটা অন্য, তখন হয়তো আমাকে ট্রিট করা হচ্ছে অ্যাজ এ টিচার অর অ্যাজ এ কলিগ। আর যখন আবার আমি সাপোজ একটা শপিং মলে চলে যাচ্ছি তখন কিন্তু আমাকে ট্রিট করা হচ্ছে অ্যাজ এ কাস্টমার। সো এই যে দেখো সেম আমি, বাট আমার রোলটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে ইন ডিফারেন্ট সিচুয়েশন, ইন ডিফারেন্ট ফেনোমেনা। সো ওইটাকেই বলা হয় হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল, সরি পলিমরফিজম। আর এক্সেপশন হ্যান্ডলিংটা কি? এক্সেপশন হ্যান্ডলিং ইজ এ very mature part of programming. so exception handling না করলেও আমরা কোড করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট ইট ইজ ওই যেটা বললাম যে ম্যাচিউর পার্ট। অর্থাৎ আমি যদি আমার কোডকে একটু প্রফেশনালিজম লুক দিতে চাই বা একটা প্রফেশনালিজম আনতে চাই তখন কিন্তু আমাকে এক্সেপশন হ্যান্ডলিংটা ইউজ করতে হবে। লাইক আমি একটা কোড লিখেছি, যে কোডটাতে আমি আমি হচ্ছে চাচ্ছি যে ইউজার ইনপুট দেবে কিছু নিউমেরিক্যাল ভ্যালুস, বাট ইউজার যেটা করলো ওই যে আই এম সরি টু সে, বাট আমরা সব যখন কোড করব তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে ইউজার ইজ ডাম, সে কিছু বুঝে না। তো তাকে যাতে বোঝানো যায় পিওরলি সেইভাবে আমাদের কোড করতে হবে। আমরা যারা কোড করি তারা সবাই জানি যে এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হয়। তো তাহলে তুমি এক্সপেক্ট করছো যে ইউজার ইনপুট করবে হচ্ছে সাম নিউমেরিক্যাল ভ্যালুস, বাট ইউজার দিয়ে দিল হচ্ছে কিছু স্ট্রিং ভ্যালুস বা কিছু হচ্ছে ক্যারেক্টার ভ্যালুস। সো তাহলে তো ওই কোডটা ডেফিনেটলি ঠিকমতো কাজ করবে না। আবার কাজ না করার ক্ষেত্রে তখন আবার ওই ইউজারই তোমাকে ব্লেম করবে যে ডেভেলপার ভালো না বা এই সফটওয়্যারটা ভালো না, কাজ করে না ঠিকমতো, অথচ ভুল কিন্তু ইনপুট দিয়েছে ইউজার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে যেই জায়গাটুকুতে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, ইউজার ইনপুট, সেই জায়গাতে আমরা একটা কনসেপ্ট বিল্ড করতে পারি, সেটা হচ্ছে ট্রাই। ট্রাই এর মধ্যে আমি যে জায়গাটুকুতে ইরর হওয়ার সম্ভাবনা আছে সেই পার্টটুকু কোডের, আমার সেই পার্টটুকু ট্রাই ব্লকের মধ্যে রেখে দিলাম। এখন ইউজার যদি এখানে নিউমেরিক্যাল ভ্যালুই ঠিকঠাক দেয় তাহলে এখানে কোনো ইরর হলো না। সো ইরর হলো না তার মানে তাকে ঠিকঠাক আউটপুট দেখাই দিল। বাট যদি কোনো ইউজার এখানে ভুল ইনপুট দেয়, লাইক কোনো স্ট্রিং সে ইনপুট দিল, তখন তাকে যেটা করব
তাকে হচ্ছে এটাকে বলা হয় থ্রো করে দেওয়া, থ্রো করে দিয়ে তাকে ক্যাচ ব্লকে পাঠাতে দেবো। তো ক্যাচ ব্লকে গিয়ে তাকে আমি হয়তো একটা মেসেজ দেখাবো যে তুমি এই ভুলটা তুমি করতেছো, যেখানে আমি চাচ্ছি নিউমেরিক্যাল তুমি দিচ্ছ হচ্ছে ক্যারেক্টার ভয়েস, দ্যাটস ওয়াই ইটস নট ওয়ার্কিং। সো আমি হয়তো তাকে আবার আরেকটা অপশন দিতে পারি যে ট্রাই এগেন, এরকম হতে পারে মোস্ট অফ দ্য কেসেসে যে ট্রাই এগেন উইথ কারেক্ট ভ্যালুস। সো এই হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং, আমি প্রপারলি এক্সেপশনটাকে হ্যান্ডেল করলাম। আবার অনেক সময় দেখা যায় যে কিছু এরর হচ্ছে, যে এরর গুলো মিনিংফুললেস, মানে আমরা হয়তো অ্যাজ এ কোডার বা অ্যাজ এ ডেভেলপার হিসাবে বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বোঝার সুবিধার হয় এটা যে কোন এররটা আসলে এখানে আসতেছে, কি টাইপের এরর আসতেছে। কারণ এক্সেপশন হ্যান্ডলিং এ অনেক ধরনের এরর হয়, আমরা জাভাতে কিছু শিখে আসি এররের টাইপ গুলা, তাই তো। লাইক সেখানে ছিল নিউমেরিক্যাল টাইপের কিছু এরর ছিল, তারপরে যেমন স্যার নাম্বার ফরম্যাট নাম্বার এক্সেপশন, ফরম্যাট তারপর ছিল, ইললিগাল ফার, আউট অফ বাউন্ড, ইলিগাল জি স্যার। ফাইলস, এরকম অনেক এক্সেপশন ছিল আর কি। থ্যাংক ইউ মুসা। সো তাহলে আমরা শুরু করছি হচ্ছে পলিমরফিজম। আমি বলে নিলাম যে পলিমরফিজমটা কি, যে ইন প্রোগ্রামিং পলিমরফিজম মিন্স মেথড অর ফাংশন উইথ সেম নেম বাট ডিফারেন্ট সিগনেচার্স। লাইক সিগনেচার বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি? স্যার এখানে বেসিক্যালি আর্গুমেন্ট বোঝাচ্ছে, মানে আর্গুমেন্টে ডেটা টাইপ আর আর্গুমেন্ট। হ্যাঁ, সেটাও আবার হচ্ছে সিগনেচার বলতে কিন্তু আমরা ওই যে আমরা বুঝাই যে এটা কি টাইপের মেথডটা, সেটাকে পাবলিক, প্রাইভেট নাকি প্রোটেক্টেড, এটাও বোঝানো হয়। বিং ইউজড ফর ডিফারেন্ট টাইপস অফ পারপাস। সো সেম নাম বাট ডিফারেন্ট সিগনেচার, তার মানে অ্যাক্সেস মডিফায়ারটা ডিফারেন্ট হতে পারে, আবার নাম্বার অফ আর্গুমেন্টটা ডিফারেন্ট হতে পারে। সো আরেকটা বিষয় আমরা বলে দিই, সেটা হচ্ছে পলিমরফিজমকে প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করা হয় দুইটা কনসেপ্টের মাধ্যমে। একটা হচ্ছে ওভাররাইডিং, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, আর একটা হচ্ছে ওভারলোডিং। ওভারলোডিংটা আমরা হয়তো এখানে আলোচনা করি না, বাট ওভারলোডিং টাইম টু টাইম চলেই আসবে, যেটা আমরা পাইথনে দেখে আসছি, সরি জাভা যখন শিখেছি দেখে আসছি। ওভারলোডিং আর ওভাররাইডিং এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওভারলোডিং হ্যাপেন্স ইন সেম ক্লাস, বাট ওভাররাইডিং হ্যাপেন্স ইন two different class, where one class is parent class, another class is child class. এই তো ডিফারেন্সটা। সো একটা एग्जांपल এখানে দেওয়া আছে, লাইক আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাস ক্রিয়েট করার পরে সাউন্ড বলে আমাদের দুইটা মেথড আছে, দুইটা মেথডের কাজ হচ্ছে ডিফারেন্ট। সো সেম নামের দুইটা মেথড, বাট তাদের কাজটা হচ্ছে ডিফারেন্ট। সো তখন এটাকেই বলতেছি আমরা, এখানে হচ্ছে আমাদের আরেকটা আর্গুমেন্ট দিলে বিষয়টা আরেকটু ভালো হতো। লাইক আমরা বললাম যে এজ, তাহলে এইটা হয়ে গেল হচ্ছে মেথড ওভারলোডিং। সেম নামে দুইটা মেথড, but they are in different in signature or different in number of parameters. So তাহলে ওটাকে আমরা বলি overloading. So overloading is one kind of polymorphism. So তখন এইটাই তাহলে হয়ে গেল one of the example of polymorphism. একই মেথড but different place এ different role play করছে। স্যার এইদিকে আমরা তো আগে দেখে আসছিলাম স্যার, যেরকম যদি স্যার এখানে যে ক্যাট ক্লাসটাতে স্যার আমরা প্রিন্টে দেখতে পাচ্ছি সাউন্ড ম্যাও, কিন্তু স্যার হ্যাঁ। এটা তো পরে এসে স্যার এই যে সাউন্ড বেও হয়ে গেল না স্যার, এটা তো আচ্ছা, স্যার আমরা দেখেছি না, এটা হচ্ছে ওভাররাইডিং হয় নাই। ওভাররাইডিং ক্যান হ্যাপেন্স ইনটু ডিফারেন্ট ক্লাস। যখন আমি, এটা হচ্ছে ক্যাট ক্লাস, আবার হচ্ছে পুশি বলে একটা ক্লাস তৈরি করলাম, যেটা হচ্ছে ক্যাট ক্লাসের একটা চাইল্ড। সো ওইখানে যদি আমরা সাউন্ড ক্লাসটা রাখি তখন ওটা ওভাররাইড হবে, বাট এটা কিন্তু ওভাররাইডিং না, এটা হচ্ছে ওভারলোডিং। আমরা একই নামে লোড করতেছি আরো একটা মেথড। সো সেম ক্লাসে যখন হয় সেটাকে আমরা বলি ওভারলোড। এবং ওভারলোড হওয়া মানে এমনটা কখনোই আমরা বলি না যে এই সেকেন্ড সাউন্ড ক্লাসটা ফার্স্ট সাউন্ড ক্লাসটাকে কভার করে ফেললো, এমনটা না। এটা হয় হচ্ছে যখন আমরা ওভাররাইডিং করতেছি, যেমন হচ্ছে লাস্ট ক্লাসে আমরা ওভাররাইডিং করছিলাম, তখন আমরা বলছিলাম যে চাইল্ড ক্লাসের ওই সেম নেমের মেথডটা প্যারেন্ট ক্লাসের সেম নেমের মেথডটাকে ওভাররাইড করছে, বাট এখানে ওভাররাইড হয় নাই। কারণ এখানে ওই যে বললাম যে আমরা একটা এখানে আর্গুমেন্ট অ্যাড করে দেবো, লাইক এজ বলে একটা আর্গুমেন্ট অ্যাড করে দিলাম, তাহলে তারা কিন্তু ওভাররাইডিং এ যেটা হয় যে সবকিছুই সেম থাকতে হবে, সিগনেচার প্লাস হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্ট এন্ড রিটার্ন টাইপ সবকিছুই সেম থাকতে হবে, তাহলেই ওভাররাইডিং হবে। আর ওভারলোডিং হবে সেম ক্লাসের মধ্যে এবং তাদের নেম সেম থাকবে বাট ডিফারেন্ট ইন সিগনেচার, অর্থাৎ অ্যাক্সেস মডিফায়ার ডিফারেন্ট হতে পারে, অর ইদার ডিফারেন্ট ইন নাম্বার অফ আর্গুমেন্টস। তখন আমার এটাকে, সো
তার মানে কম্পাইলারের কাছে এই দুইটা তখন ডিফারেন্ট, যেহেতু তাদের নাম্বার অফ আর্গুমেন্ট ডিফারেন্ট। অথবা সাপোজ এটাকে আমরা বললাম যে প্রোটেক্টেড, সো তাহলে সিগনেচারটা হচ্ছে ডিফারেন্ট। তার মানে স্যার আলাদা করার জন্য আমাদের এখানে স্যার ওই যে এই ইয়াটা আবার অ্যাড করা লাগবে। আলাদা করার জন্য এজি যে অ্যাড করতে হবে সেটা না, মানে নাম্বার অফ মানে আর কি প্যারামিটার জি হবে স্যার। ডিফারেন্ট, নাম্বার অফ প্যারামিটার ইদার ডিফারেন্ট হবে, অথবা তাদের অ্যাক্সেস মডিফায়ারটা ডিফারেন্ট হবে, অথবা রিটার্ন টাইপটা ডিফারেন্ট হবে। তাহলে তখন জি আমরা স্যার, বলবো বুঝতে যে পারছি। এটা হচ্ছে ওভারলোডিং। সো ওভারলোডিং, স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো তো মুসা। স্যার এই যে আপনি বলতে মানে আমার ভুল হইতে পারে স্যার, এই যে হুম। বলতেছেন না যে আপনার অ্যাক্সেস মডিফায়ার আলাদা থাকলে সে ডিফারেন্ট হিসেবে কাউন্ট করবে, স্যার এটা কি হুম। পাইথনে হয়? মানে আমি আসলে একটু বুঝতেছি না। মানে মনে করেন যে আমি দুইটা মেথড নিলাম, মেথডের আমার একটা রিটার্ন টাইপ ইন্টিজার আর একটা রিটার্ন টাইপ ফ্লোট, কিন্তু আমি হুম। দুইটারই আর্গুমেন্ট কল করে রাখছি। সাপোজ মনে করেন যে আপনি একটা ইয়া রাখছে, মানে দুইটাই আর্গুমেন্টে ইন্টিজার নিচ্ছে, তো সেক্ষেত্রে কি দুইটা এখানে আর্গুমেন্ট ওভারলোডিং হচ্ছে? ইন্টিজার, বাট হচ্ছে রিটার্ন টাইপটা ডিফারেন্ট, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ, রিটার্ন করছে সাপোজ ইন্টিজার আর একটা রিটার্ন করছে ফ্লোট। হ্যাঁ, তাহলে জি সেটাকে স্যার। আমরা তখন বলবো যে ওভারলোডিং। হ্যাঁ, ওভারলোডিং তার মানে হচ্ছে তাদেরকে ডিফারেন্ট বলে কনসিডার করা হচ্ছে। সো ডিফারেন্ট কনসিডার করছে ইন দ্যাট সেন্স, বাট স্টিল ওভারলোডিং এই কারণে যে তাদের নেমটা সেম, বাট তিন ভাবে আমরা ওভারলোডিং বা আমরা পলিমরফিজম করতে পারি। এক হচ্ছে ডিফারেন্ট ইন সিগনেচার, অর্থাৎ আমি একটাকে পাবলিক করে দিয়েছি, একটাকে প্রোটেক্টেড করে দিয়েছি, অথবা ডিফারেন্ট ইন নাম্বার অফ আর্গুমেন্টস অর ডিফারেন্ট ইন রিটার্ন টাইপ। তিনটা, সো এই তিনটাই কিন্তু আমরা জাভাতেও একই, আবার হচ্ছে পাইথনেও একই। ঠিক আছে, থ্যাংক জি ইউ। আচ্ছা, সো এক্সেপশন হ্যান্ডলিং, সো আমরা আগেই বললাম যে এরর আর বাউন্ড টু বি হ্যাপেন্স ইন কোড, এরর হবেই, এটা খুবই স্বাভাবিক, স্পেশালি when someone else end up with using your code in unexpected way। যেমনটা আমরা বললাম যে আমি চাচ্ছি একরকম ইনপুট, ইউজার দিল আরেক ধরনের ইনপুট। We can use error handling to attempt to plan the possible error, so এটাকে পসিবলি অ্যাকিউরেটলি বলার জন্য বা ইউজারকে বোঝানোর জন্য, অথবা আমার নিজেদের বোধগম্য করার জন্য আমরা তখন এক্সেপশন হ্যান্ডলিংটা ইউজ করতে পারি। সো we can use three keywords for the exception handling purpose. One হচ্ছে try, and then except, and then finally। আমি ভুল বলেছিলাম, ক্যাচ হচ্ছে আসলে জাভাতে আছে, বাট ক্যাচটা আসলে এতে নেই, এখানে except আছে, ক্যাচের জায়গায় except আছে, and then finally। সো ট্রাই ব্লক, এটা তিনটাকে আমরা ব্লক বলি। সো ট্রাই ব্লকের কাজটা হচ্ছে আমরা বললাম যে যে জায়গাটুকুতে আমার যেই কোডের এগেনস্টে এরর আসার সম্ভাবনা আছে, যে স্টেটমেন্টের এগেনস্টে, সেই স্টেটমেন্টটুকু আমরা ট্রাই ব্লকের মধ্যে রেখে দেব। এক্সেপ্ট ব্লকটা হচ্ছে ওই যে যদি ট্রাই ব্লকের মধ্যে এরর হয় তাহলে শুধুমাত্র এক্সেপ্ট ব্লকের মধ্যে আসবে, আদারওয়াইজ এখানে আসবে না। সো এক্সেপ্ট ব্লকের মধ্যে আমরা সলিউশনটা রেখে দেবো, যে যে এররটা হয়েছে এটা সলিউশনটা কি হতে পারে। লাইক আমি বললাম যে ইউ আর ট্রাইং উইথ রং ইনপুট, ট্রাই এগেন উইথ কারেক্ট ইনপুট, এন্ড দ্য কারেক্ট ইনপুট শুড বি নিউমেরিক্যাল ভ্যালুস। সো এটা হচ্ছে একটা সলিউশন আমরা দিয়ে দিলাম, সেটা আমরা দেবো এক্সেপ্ট ব্লকের মধ্যে। আর ফাইনালি ব্লকের কাজটা কি আমি বলি, আমাদের আমরা সবাই খেয়াল করেছি যে যদি আমাদের সাপোজ 1 2 3 4 5, সাপোজ আমার 5 লাইনসের একটা কোড আছে, 5 স্টেটমেন্টের একটা কোড। এখন আমার এরর আসলে হচ্ছে সেকেন্ড নাম্বার লাইনে। এখন এই সেকেন্ড নাম্বার লাইনে এরর আসার ফলে আমার বাকি যে তিনটা লাইন, এই তিনটা লাইন কি এক্সিকিউট হবে, নাকি আমার ডিরেক্টলি একটা এরর মেসেজ দেখাবে? কি বলো? স্যার এরর মেসেজ দেখাবে। এরর মেসেজ দেখাবে। মোসা কি হবে? মোসা আছে না? পরের গুলোতে স্যার কাউন্ট হবে না, ওইখানেই এরর মেসেজ দেখায় আমার বের করে দেবে। সো এখানে কাজে আসবে আমাদের ফাইনালি ব্লক। ফাইনালি ব্লকে আমরা যেটা করতে পারি, তাহলে আমি তো গেস করতেছি যে 2 নাম্বার স্টেটমেন্টে আমার এরর হওয়ার সম্ভাবনা আছে, সো দ্যাট আমি 2 নাম্বার স্টেটমেন্টটাকে রেখে দিলাম হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে। আর সাপোজ আরো দুইটা স্টেটমেন্ট আমরা ক্রিয়েট করলাম 2.1 বলে আর 2.2 বলে। এই দুইটা স্টেটমেন্ট আমি করলাম হচ্ছে ক্যাচ এক্সেপ্ট ব্লক। এক্সেপ্ট ব্লকের মধ্যে আমি এটা সলিউশনটা রেখে দিলাম। আর এই যে রিমেনিং যে 3 5 4 5 এইটুকুকে আমরা রেখে দিলাম হচ্ছে ফাইনালি ব্লকের মধ্যে। তাহলে এখন কি হবে, 2 নাম্বার লাইনে এরর আসার সম্ভাবনা আছে। সো এরর যদি না হয় তাহলে কি হবে, এক্সেপ্ট ব্লকে যাবে না,
বাট এই যে যে 3 এবং 4 এবং 5 নাম্বার লাইন আছে সেগুলো এক্সিকিউট হবে, এরর না হলে এক্সিকিউট হবে, সেটা আমরা সবাই জানি। এখন আমরা সেকেন্ড কেসটা কনসিডার করি। সাপোজ 2 নাম্বার লাইনে এরর হলো, সো এরর হওয়ার ফলে কি হবে, এরর হওয়ার ফলে সে চলে যাবে ক্যাচে অর্থাৎ 2.1 আর 2.2 তে। সো ওই এক্সেপ্ট ব্লকে গিয়ে সলিউশনটা দিল, সলিউশনটা দেওয়ার পরে সে কিন্তু আবার ফিরে আসবে, এসে হচ্ছে 3 4 5 এই লাইনগুলোকে এক্সিকিউট করবে। দ্যাট মিন্স আমি যদি রিমেনিং কোর্সটুকু আমাদের ফাইনালি ব্লকের মধ্যে রেখে দেই, তাহলে যেটা হবে যে ইনস্টেড অফ হ্যাপেনিং এরর অর নট, দ্য ফাইনালি ব্লক অলওয়েজ এক্সিকিউটস। এই কথাটাই বলছে যে এ ফাইনাল ব্লক অফ কোড ইজ অলওয়েজ এক্সিকিউটেড রিগার্ডলেস অফ অ্যান এরর। এরর হোক আর না হোক, আমরা যদি রিমেনিং পার্টটুকু ফাইনালি ব্লকে রাখি তাহলে সেটা অবশ্যই অবশ্যই এক্সিকিউট হবে। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজ ফাইনালি ব্লক। বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখলে এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। সাপোজ আমরা এই যে div বলে একটা ভ্যারিয়েবল রেখেছি যেখানে আমরা রাখতেছি 10 ডিভাইডেড বাই 0। সো এটা এরকম না করে আমাদের ওই যে একটা কোড দেয়া আছে। সো আমরা যেটা কাজ করি এটা আমরা কোল্যাবেই করি আজকে। তো আমি একটু কোল্যাবে চলে যাই। বৃষ্টি হচ্ছে প্রচুর এখানে। তো কোল্যাবে চলে এসেছি আমি। ওকে, সো আমরা কোল্যাবে চলে এসেছি। সো এখন তাহলে আমরা এই এক্সেপশন হ্যান্ডলিংটা একটা কোডের মাধ্যমে এখানে আমরা রিহার্সাল করে দেখি। তো প্রথমে স্যার আমরা স্ক্রিনটা শেয়ার দেওয়া হয়নি স্যার। স্ক্রিন তো শেয়ার হয়েছে। হয়েছে তো। স্যার আমি তাহলে দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার ঠিক আছে। স্ক্রিন শেয়ার হয়েছে তো আই গেস। জি স্যার দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে। ওকে, সো প্রথমে আমরা রাখলাম হচ্ছে ট্রাই। তো ট্রাই ব্লক রাখার পরে আমরা ওই যে সাপোজ দুইটা ইনপুট চাচ্ছি ইউজারের কাছে। কোড টাইপের ইনপুট আমরা চাচ্ছি ডিভাইডের জন্য। ইনপুট দেন আমরা বললাম ইন্টারফেস ভ্যালু, অথবা ডিভাইডেন্ডে বলতে পারতাম, সমস্যা নেই, শর্ট ফর্মে করে ফেলি। এরপরে আমরা এটাকে ওয়াই বলি। আমরা যেটাকে দিয়ে ভাগ করি সেটাকে আমরা কি বলি, ডিভিশন না ডিভাইডেন্ড? ডিভিশন না না কি বলিস? ঠিক আছে ডিভিশন, যেটা দিয়ে ভাগ করা হয় যেটাকে ভাগ করা হবে সেটাকে বলি, সেটা ডিভাইডার। ডিভাইডার সরি ডিভিশন। যেটাকে আমরা ভাগ করি সেটাকে বলি ডিভাইডেন্ট, আর যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলি হচ্ছে ডিভিশন। জি স্যার। ঠিক আছে। তো তাহলে আমরা ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে। এখন আমরা একটা ভ্যারিয়েবল নেই, div ইকুয়াল টু x এ যেটাকে ভাগ করব সেটা আসবে, আর যেটা দিয়ে ভাগ করব সেটা আসবে y। ওকে ফাইন। এখন এখানে হতে পারে যে একটা এক্সেপশন ঘটতে পারে, ইউজার হয়তো ভুল ইনপুট দিতে পারে, কারণ এখানে আমি ডিভিশন ডিভাইডেন্ড বলছি, বাট ওকে বলি নাই, তাদের বলি নাই যে এটা কি টাইপের হবে, নিউমেরিক্যাল নাকি। সো তাহলে যদি হয় তাহলে আমাকে এক্সেপ্টটা রেডি রাখতে হবে। তো এক্সেপ্ট রেডি রেখে আমি সাপোজ একটা মেসেজ দেখালাম যে না বলে রং ইনপুট,
try again with numerical value. একটা জাস্ট মেসেজ দেখালাম যাতে ইউজার বুঝতে পারে যে না, ভুলটা হচ্ছে তোমার। সো এইটাতে কখন আসবে? যখন হচ্ছে ভুল হবে তখন এটাতে আসবে, বাট ভুল না হলে কিন্তু আমার কি হবে, আমাকে রেজাল্টটা দেখাতে হবে। সো রেজাল্টটা তখন আমি এখানে রেখে দিলাম। সাপোজ বললাম হচ্ছে ফাইনালি ব্লক। সো ফাইনালি ব্লকের মধ্যে আমরা রেজাল্টটা রেখে দিলাম। স্যার এটা কি অনেকটা ইফিলস এর মতো স্যার? এটা অনেকটা ইফেলস এর মতো, বাট ফাইনালি ব্লকটা আমরা কেন রাখি? ফাইনালি ব্লকটা এই কারণেই রাখি যাতে হচ্ছে যে এররের কারণে আবার ওই লাইনগুলো এক্সিকিউট হওয়া থেকে যাতে বঞ্চিত না থাকে। এরর হোক আর না হোক, ফাইনালি ব্লকের মধ্যে যতটুকু কোড আমরা রাখবো, এবং ফাইনালি ব্লকে রাখবো কোনগুলো, রিমেনিং পার্ট অফ দ্য কোড, তাহলে ওই পার্টটুকু আমার এক্সিকিউট হবে। আমার এখানে যে এররটা হয়েছে সেটা আমাকে দেখাবে মেসেজ, এট দ্য সেম টাইমে আমাকে এই জায়গা থেকে ওই যে রেজাল্টটা আসবে বা যে রিমেনিং পার্টটুকু আছে আমাদের, সেই রিমেনিং পার্টটুকু দেখাবে আমাদের। তাহলে আমরা এখন যেটা করলাম, আমাদের শুরুতে ইউজারের কাছে দুইটা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে প্রথমটাকে দ্বিতীয়টাতে ভাগ দিলাম। দেওয়ার পরে যদি কোনো এক্সেপশন হয় সেটা চলে যাবে এক্সেপ্টে। এরপরে হচ্ছে এখানে এসে যেটা করবে যে একটা মেসেজ দেখাবে, তারপরে মেসেজ দেখানোর পরে ফাইনালি ব্লকে চলে যাওয়ার কথা। কিন্তু এখানে আমাদের সাজানো একটু ভুল হয়েছে, কারণ এখানে যেটা করবে যে মেসেজ এটা দেখানোর পরে আবার হচ্ছে এরর হলে ওইখানে চলে যাবে। সো এরর হলে তো আসলে ডিভের কোনো আউটপুট আসবে না। সেই ক্ষেত্রে আমরা আরেকটা সলিউশনে দিতে পারি, সেটা হচ্ছে এলস রাখতে পারি আমরা। সো এলস এর মধ্যে তখন আমরা আউটপুটটা রাখি। আর এখানে অন্য কিছু রাখি, সাপোজ আমরা বললাম হচ্ছে রিমেনিং কোড। রিমেনিং কোড। সো এবার আমরা একটু রান করে দেখি। তাহলে প্রথমে চাচ্ছে হচ্ছে ডিভাইডেন্ড। সো ডিভাইডেন্ড দিলাম সে 5, আর এরপরে হচ্ছে ডিভিশন। সো ডিভিশন দিলাম হচ্ছে সে 2। তাহলে আমাদের আউটপুটটা কি আসে? আমাদের রেজাল্ট হচ্ছে 2.5, আর রিমেনিং কোড অর্থাৎ ফাইনালি ব্লকটা এক্সিকিউট হয়েছে। কখন হয়েছে? যখন কোনো এরর আসে না, তাই তো? এখানে কোনো এরর হয় নাই, ঠিকঠাকই সব ইনপুট দিয়েছে। ওকে, ফাইন। আবার আমরা রান করে দেখি। ডিভাইডেন্ড দিলাম হচ্ছে 5, আর ডিভিশন দিলাম হচ্ছে 0। তাহলে এবার একটা এরর আসবে। সো তাহলে রং ইনপুট, ট্রাই এগেন উইথ নিউমেরিক্যাল ভ্যালু। সো তাহলে যখন এরর হচ্ছে তখন কি করতেছে সে? এরর হয়ে গেলে তখন কিন্তু আর এই যে এলস ব্লকে আসতেছে না, তখন এরর হলে তখন এক্সেপ্টে চলে যাচ্ছে। এক্সেপ্টে গিয়ে ওই মেসেজটা দেখাচ্ছে, এবং এটা দেখানোর পরে অবশ্যই ফাইনালি ব্লকে একটু আসছে। সো তাহলে যেটা আমরা এখান থেকে বুঝলাম যে ফাইনালি ব্লকে আমরা যদি বাকি কোডটুকু রাখি, তাহলে আমার এরর হলেও ওইটুকু এক্সিকিউট হবে, না হলেও এক্সিকিউট হবে। তাহলে এটা একটা বেস্ট প্র্যাকটিস যে আমি রিমেনিং কোডটুকুকে অপরচুনিটি দিলাম তাকে রান করার। আর আরেকটা বিষয় হবে যে এক্সেপ্টে আমরা যে শুধু মেসেজ দেখাবো তা না, এটা সলিউশনটা বলে দেব, এবং এই ক্ষেত্রে এটা সলিউশনটা হয়তো হতে পারে ট্রাই এগেন, যেহেতু বলছি। সো এটা যাতে লুপ আকারে আবার চলে যায় হচ্ছে এখানে। সো তাকে আবার বললাম স্যার যে এক্সিকিউটের পরে যদি input দাও। ফাইনাল ইউজ মানে ইউজ তো নাও করলে হবে, মানে ইউজ করতে হবে মাস্ট? না না, এটা মাস্ট না। এটা তুমি যদি চাও যে এরর হওয়ার ফলে পরেও রিমেনিং পার্টটুকু যাতে এক্সিকিউট হয়, সেই ক্ষেত্রে তুমি ফাইনালি দিবা। বাট সাপোজ এক্সেপশন তুমি ঠিক মতো হ্যান্ডেল করছো এবং তুমি সলিউশনটা বলে দিছো, যেমন এখানে আবার বলতেছো যে সেই পার্টটুকু তুমি আবার রেখে দিছো, এই পার্টটুকু যদি আবার রেখে দাও, তাহলে তুমি
সলিউশনটা বললে ইউজারকে আবার ইনপুট করতে দিলে, তো তখন তো তাহলে ঠিক ইনপুট আবার সেকেন্ড টাইমে আমাদের কারেক্ট রেজাল্টই আসতেছে। সো রিমেইনিং পার্টটুকু তখন আবার এক্সিকিউট হওয়ার সুযোগ পাবে। বাট এটা একটা বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, ওই যে বললাম যে এটা হচ্ছে জি স্যার। আমাদের একটা প্রফেশনালিজম লুক দেওয়ার জন্য কোডকে প্রপার ওয়েতে যাতে কাজ করে। স্যার বলো। স্যার এখানে এক্সেপ্ট প্রিন্ট করার পরে যদি আবার আমি ওই কোডটা আবার রান করতে চাই তাহলে কিভাবে করবো স্যার? মানে কোড আবার ফেরত যেতে চাই নতুন করে রান না করে। এইটা হচ্ছে তোমার ইদার তুমি এখানে কন্ডিশন দিতে পারো যে যদি এই লাইনে আসে তাহলে তাকে জাম্প করে এখানে পাঠিয়ে দিতে পারো আবার। এটা খুব ইজিলি করা যাবে। অথবা তুমি এই পোরশন অফ কোডটাকে আবার রাখতে পারো, বাট ওই পোরশনের অফ কোডটুকুকে আবার রাখাটা এটা আসলে ঠিক হবে না। রাদার দেন তোমাকে একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে যাতে সে আবার এখানে ফেরত যায়। আমরা তো যে লুপ ইউজ করেছি, সো এই লুপ যে কোনো একটা লুপ ইউজ করবে আর কি। স্যার এটা আরেকটা হচ্ছে কোশ্চেন। যেহেতু মনে কোশ্চেন জাগছে, এটা নিজে তুমি প্র্যাকটিস করবে। কারণ কোডের সবচেয়ে মানে কোডিং শেখার বেস্ট ওয়ে হচ্ছে যখনই আমার মাথায় একটা কোশ্চেন আসবে সেটার সলিউশনটা নিজে ট্রাই করা। তো যদি হয়ে যায় তখন দেখবে যে একটা ইনার ফিলিংস কাজ করছে, এইটার সাথে আসলে কোনো কিছু কম্পেয়ার করা যায় না। হ্যাঁ বলো তো আরেকটা। স্যার একটা কোশ্চেন স্যার, ফাইনালিতে কি আমরা আবার ট্রাই এক্সেপ্ট ইউজ করতে পারবো? মনে করছি মানে আরেকটা ডিভিশনের কাজ রয়ে গেছে, তো ওইটা হ্যাঁ যদি হ্যাঁ, ফাইনাল। অবশ্যই পারবে, অবশ্যই পারবে, ওয়াই নট। ফাইনাল ব্লকের মধ্যে যখন চলে গেলে তখন সেখানে তুমি আবার আরেকটা করতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। কারণ ফাইনাল ব্লক থেকে তো সে আর এই এক্সেপ্টে যাবে না। তুমি যদি ফাইনাল ব্লকের মধ্যে রাখো তখন সে ওই এক্সেপ্টেই যাবে। স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ মুসা বলো। স্যার আপনি যে গুগল কোলাব ইউজ করতেছেন স্যার, এটা আপনি কি ভার্সিটির মেল ইউজ করতেছেন স্যার? এটা ভার্সিটির ইমেল দিয়ে। স্যার এটা থেকে আপনার ওই যে ডিস্ক ম্যানেজমেন্ট ইচ্ছা মতো দেয়, মানে আমি যত খুশি তত ইউজ করতে পারবো ডিস্ক? আমাদের হ্যাঁ, আমাদের টিচার্সদের এন্ড থেকে ইচ্ছা মতো বলতে যেটা হয় আমার জানা মতে কনসেপ্ট হচ্ছে এরকম যে একটা হচ্ছে কোলাবোরেটিভ স্টোরেজ আছে। হ্যাঁ, তো ওই স্টোরেজটা শেয়ার স্টোরেজ, ওইটাই আমরা ইউজ করি আমরা যারা কলিগসরা আছি। তো এখন ওখান থেকে আসলে আমাদের অ্যাকচুয়ালি লিমিটস কত এইটা কাউকে বলে দেওয়া হয় না, ইভেন কেউ এরকম করে জানি না। সে যে যতটুকু ইউজ করছি আমরা এটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সো এটা এই বিষয়টা এরকম যে এটার আমাদের ওরকম কোনো লিমিটস নেই, আমরা যতটুকু ইউজ করছি করেই যাচ্ছি। যেমন অনেকের হয়তো 100 জিবির উপরে হয়ে গেছে, কারণ যে ক্লাস রেকর্ডিং গুলো গিয়ে স্টোর হয় লাস্ট 4 সেমিস্টারে আছে। তো অনেকেরই 100 জিবির বেশি হয়ে গেছে, বাট আমি ওইটা করি না। আমি যেটা করি যে সেমিস্টার শেষ হলে ক্লাস রেকর্ডিং গুলোকে কপি করে আরেক জায়গায় রেখে দিই, যাতে হচ্ছে ইউটিলাইজ করা যায় স্টোরটাকে। বাট হ্যাঁ, ওই যে স্টোরটা আমরা অনেক বেশি পাই, স্পেসটা অনেক বেশি পাই। কারণ এখানে আরেকটা আমার কোশ্চেন, আপনি অনলাইন আইডি বা আপনার হলো মানে স্ট্রাকচার আইডি ইউজ করতে গেলে আপনার কাছে জুপিটার বেটার লাগে না এই গুগল কোলাবটা বেটার লাগে স্যার? এই আপনার প্রেফারেন্স কি? জুপিটার তো হচ্ছে এমবেডেড করাই আছে গুগল কোল্যাবে। আমরা যে কোডগুলা করছি কোল্যাবে প্রত্যেকটাই কিন্তু একটা নতুন নোটবুক ওপেন করে, সো ওই নোটবুকটা কিন্তু জুপিটার নোটবুক। হ্যাঁ, জুপিটার নোটবুক কিন্তু এমবেডেড করা আছে। সো এখানে যে কোনো কম্পারিজন আসতেছে না, রাদার দেন তারা কিন্তু কোলাবোরেটিভলি দুইটা কাজ করতেছে। জুপিটার নোটবুকটা আগে ইন্ডিভিজুয়ালি কাজ করতো, বাট এরপরে হচ্ছে কোল্যাবের সাথে এটা ইন্টিগ্রেটেড করে দেওয়া আছে। তো আমরা এই যে এইটা একটা নোটবুক ওপেন করছি, এটা কিন্তু একটা জুপিটার নোটবুক, বাট রান করতেছি ইন কোল্যাব এনভায়রনমেন্ট, দ্যাট ইজ। ওই জন্যই স্যার জুপিটার আর এটার এক্সটেনশন দুইটার সেম, মানে যে আইপিএনডি রাইট, দুইটার সেম। বিকজ এটাই জুপিটার নোটবুকই ইউজ করছি আমরা কোল্যাবে। গুড কোশ্চেন। সরি, আজকের মতো আপাতত এটুকুই ছিল। তো আমাদের আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে যে আমরা তো সবাই অ্যাক্টিভিটি টাইমলাইন ফলো করতেছি, রাইট? জি স্যার। সো অ্যাক্টিভিটি টাইমলাইনে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে ফ্রম থিওরি, সেটা কি বলো তো? প্রেজেন্টেশন স্যার। প্রেজেন্টেশন, এক্স্যাক্টলি।
সো প্রেজেন্টেশন কিন্তু আমাদের রিমেনিং আছে, এবং প্রেজেন্টেশনটা আমরা যেটা টার্গেট করছি সেটা হচ্ছে এই যে সুকান্ত একটু আগেই বললো, ভিডিও প্রেজেন্টেশন একটা। কারণ এটাই হচ্ছে একটা ফ্লোলেস ওয়ে, যেটা খুব বেশি হয়তো তোমাদের অন্য প্রেজেন্টেশন নিতে গেলে, লাইক আমরা যেভাবে ভাইবা নিচ্ছি ওরকম করে নিতে গেলে, অলরেডি যেহেতু আমরা ল্যাবের জন্য ভাইবা নিতেছি, আর একটা আমাদের রিমেনিং আছে, সো এই কারণে ওভাবে না নিয়ে আই গেস ভিডিও প্রেজেন্টেশন দিয়ে দিলে বেটার হবে। এবং সেটার জন্য আমি যেটা করছি, কিছু ইনস্ট্রাকশন রেডি করছি ভিডিও প্রেজেন্টেশনটা কিভাবে করতে হবে, প্লাস হচ্ছে আমাদের ভিডিও যখন তোমরা সাবমিট করবে ওটাকে কিভাবে মার্কিং করা হবে, সেটাকে আমরা বলি রুব্রিক্স, মার্কিং রুব্রিক্স। সো মার্কিং রুব্রিক্স আমি রেডি করছি আমি, এবং এটা আমাদের কত উইকে টার্গেট করা ছিল বলো তো? স্যার সেটা মনে নেই। আর নেক্সট উইকে নেক্সট এটা। উইকে বলতে ওটা হচ্ছে আজকে উইক 11 14 এ। কালকে 12 না, জি আমরা আছে। এখন আমরা উইক 12 এ আছি, আমাদের মানে টার্গেটেড উইকটা হচ্ছে উইক 14। সো উইক 14 এ, বাট আমি যেটা গতকাল ওই যে যেহেতু গতকাল একটু কাজ করার সুযোগ পাইছিলাম ইভিনিং এর পরে, তখন বসে বসে এটা ভাবলাম যে যেটা করা যায় সেটা হচ্ছে যে উইক 14 এ আমাদের প্রেজেন্টেশন ওকে ফাইন, বাট ওই উইকেই প্রেসার না দিয়ে, যেহেতু ভিডিও প্রেজেন্টেশন নেব, সো আমি ইনস্ট্রাকশন গুলো শেয়ার করে দেব। কেউ যদি আগে রেডি করে সাবমিট করে দেয়, সাপোজ তোমাদের ওই উইকে হয়তো অন্য কোর্সেরও প্রেজেন্টেশন করতে পারে, সো একই উইকে যাতে তোমাদের বাকিগুলোরও না পড়ে যায়, সো এখন থেকে আমি যদি শেয়ার করি, তাহলে কেউ যদি এই উইকে সাবমিট করে রেখে দেয়, তাহলে তার কাজ শেষ হয়ে গেল, এই টেনশন ফ্রি হয়ে গেল। তো এই কারণেই গতকাল বসে বসে করছি, আমি তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি বিএলসি তে দেয়া আছে, বাট আমি বিএলসি তে এখন হাইড করে রাখছি, যে একটু তোমাদের সাথে কথা বলে নিয়ে এটাকে ভিজিবল বানাবো। সো আমরা লাস্ট ডেট রাখছি অবশ্য ওই উইক 14 এর ডেট যেটা, সেটাই লাস্ট ডেট রাখছি, সেটা ঠিক আছে। বাট কেউ চাইলে এই উইকেও বা আপকামিং ডেজ গুলোতে সাবমিট করতে পারবে। সো আমি একটু বিএলসি তে চলে যাই, যদিও তোমরা বিএলসি তে এটা দেখতে পাবে না, যেমনটা বললাম যে হাইড করা আছে, বাট আমি তোমাদের বিএলসি তে স্যার একটাতে বলা আছে প্রজেক্ট প্রপোজাল সাবমিশন, ওখানে স্যার পিপিটি চাওয়া হচ্ছে, তাহলে কি স্যার ওই দুই জায়গাতে দিতে হবে পিপিটি? না না, দুই জায়গাতে কেন? ওইটাই তো হচ্ছে প্রজেক্ট প্রপোজাল সাবমিশন। তো আমাদের প্রজেক্টের প্রপোজাল দিচ্ছ না তোমরা পিপিটির মাধ্যমে, নাকি দাও না এখনো তুমি? আমি তো দেখি স্যার দেওয়া হয়েছে। জি স্যার দেওয়া হয়েছে। এটা তো সবাই দিছে, তুমি দাও নাই কেন? এবং আমরা তো অনেক আগেই বলছি এটা, যে মিড টার্ম এক্সামের ওই ঈদের ছুটির মধ্যেই তোমরা সবাই সাবমিট করবে, এবং ওইটা পিপিটিটা কিভাবে রেডি করতে হবে সেরকম ইনস্ট্রাকশন সবই দেয়া আছে। সো কেন তুমি করো নাই বাবা? আজকেই সাবমিট করে দিবে, এখনো ফর্মটা ওপেন আছে। হ্যাঁ, ফর্মটা ওপেন রাখছি। সো ওইটা কিন্তু মাস্ট, ওইটা না থাকলে কিন্তু ওখান থেকে ওই লিস্ট দেখেই কিন্তু আমি প্রেজেন্টেশনে কল করব। সরি, আমাদের যেদিন ল্যাব ফাইনাল প্রেজেন্টেশন হবে সেদিন ওখান থেকে কল করা হবে। সো ওখানে কারো যদি লিস্ট না থাকে তাকে কিন্তু কল করা হবে না, কিপ ইট ইন মাইন্ড। তো খুবই ইম্পর্টেন্ট এটা সাবমিট করা। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো দেখো উইক 14 এ আমি অলরেডি অ্যাড করেছি, সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন সাবমিশন বলে। এখানে আমি মোটামুটি কিছু ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছি, যে এগুলোর মাধ্যমে আমরা আসলে প্রেজেন্টেশনটা নেব। লাইক আমাদের যেটা করতে হবে, for 8 marks theory presentation, all of you have to submit a video presentation individually. সবাইকে ইন্ডিভিজুয়ালি দিতে হবে। The presentation length should be within 2 to 3 minutes. Your video presentation should include the following areas: your brief introduction, the topic that you have learned from this course, the topic that you have learned by yourself, and your overall opinion about the course. So তোমার সম্পর্কে প্রথমে বলবে, অর্থাৎ তোমার আইডেন্টিটি, তারপরে হচ্ছে কি কি টপিক তুমি এখান থেকে শিখলে, এই কোর্স থেকে কি কি সব টপিক হচ্ছে তুমি নিজে স্ক্রল করে শিখেছো, ব্রাউজিং করে শিখেছো, যেগুলো আসলে আমাদের সিলেবাসে ছিল না, বাট তাও তুমি নিজে থেকে শিখেছো, এরকম একটা দুইটা মেনশন করবে। আর আরেকটা হচ্ছে ওভারঅল অপিনিয়ন অ্যাবাউট দ্য কোর্স, এই কোর্স সম্পর্কে আর কিছু বলবে আর কি। এইটা হচ্ছে, এবং এইটা ভিডিওটা বানাবে 2 থেকে 3 মিনিট, এটা খুব বেশি যাতে লেন্থ না স্যার হয়। স্লাইডের কি কোনো লিমিটেশন আছে, যে এত পেজের স্লাইড বা মানে ওই স্লাইড ইনফরমেশন না, গুলো কি? এটা হচ্ছে তোমাদের স্লাইড বানাতে হবে না, তোমাদের এটা হচ্ছে ফেস
ফেস দেখায় একটা ভিডিও প্রেজেন্টেশন রেডি করতে হবে। ও আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মানে স্যার কোনো স্লাইড থাকবে না, আমি না শুধু স্যার কোনো স্পিচ স্লাইড দিব। থাকবে না, তুমি শুধু স্পিচ দিবা। যদি লাইক হ্যান্ড তুমি হ্যান্ড নোট একটা ক্রিয়েট করে যেটা ইজিলি বলা যায়। হ্যাঁ ওইটা নিজের সুবিধা এটা তো অবশ্যই করবে, তুমি স্ক্রিপ্ট তো লিখবেই যে আমি কি বলবো, এটা ছাড়া কি প্রেজেন্টেশন দিতে পারো নাকি? আমি নিজেই তো জি স্যার। গতকাল প্রেজেন্টেশন দিলাম স্ক্রিপ্ট লিখে। স্ক্রিপ্ট লেখা ছাড়া অনলাইনে তো এটাই সুবিধা, সুন্দর করে স্ক্রিপ্ট লিখো, লিখে তারপর প্রেজেন্টেশন দাও। সো এনিওয়ে অবশ্যই তোমরা এটা করো, বাট আমাদের এই প্রেজেন্টেশনটাকে হচ্ছে ফেস টু ফেস প্রেজেন্টেশন বলতে পারো, ফেস টু ফেস প্রেজেন্টেশন ভিডিও। তো তোমার ফেসটা দেখায় তুমি জাস্ট কথা বলবে, কোনো স্লাইড আমাদের দরকার নেই। So in addition, you are allowed to include other things to make your video presentation much more interesting and interactive. So এইগুলো ছাড়াও মানে এইগুলো বলার পরে যদি টাইম থেকে যায়, ইভেন টাইম থেকে যাওয়ারই সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তুমি আরো কিছু অ্যাড করতে পারো তোমার এন্ড থেকে এটাকে আরো বেশি ইন্টারেস্টিং বানানোর জন্য। বাট ইউ ডোন্ট নিড টু ইউজ এনি স্লাইডস, আমি অলরেডি বলে দিচ্ছি এখানে। মার্ক ডিস্ট্রিবিউশন will take place in the following manner shown in the rubric. So কিভাবে আমরা ডিস্ট্রিবিউশনটা করছি বা মার্কসটা তোমরা কিভাবে পাবে, লাইক গেট আপ এন্ড আউটফিট। সো ভিডিও করছো, সো একটা প্রফেশনালিজম লুক নিয়ে বসতে হবে অবশ্যই। সেটার জন্য 2 মার্কস আছে। বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কতটুকু কনফিডেন্ট তুমি, সেটা অবশ্যই ভিডিও থেকে দেখবো আমরা, সেটার উপরে 1 মার্কস। ইউজ অফ ইংলিশ, অবশ্যই ইংলিশে হইতে হবে, সেটার উপর 2 মার্কস। কন্টেন্ট ডেলিভারি, এই জিনিসগুলো তুমি কত সুন্দর করে ডেলিভারি করতেছো, সেটার উপর 2 মার্কস। প্রফেশনালিজম, কতটুকু প্রফেশনালিজম লুক দিতে পারছো তুমি ওভারঅল তোমার প্রেজেন্টেশনটাকে। তো আমি প্রফেশনালিজম বলতে এই সেন্সে বলি নাই যে এডিটিং করে অনেক কিছু অ্যাড করলাম, অবশ্যই আমরা করতে পারি এডিটিং করে তোমার স্যার স্টার্টার এটা অ্যাড একটু করতে স্যার পারি। কোশ্চেন ছিল আমার স্যার। হ্যাঁ বলো। মেইনলি আর কি স্যার স্যার কিভাবে প্রেজেন্ট করতেছে ওইটাই বলতে চাইছেন নাকি, মানে ওইটাই আমাদের হচ্ছে হ্যাঁ প্রফেশনালিজম, এক্সপ্রেশনটা কিরকম? রাইট, সেটাই। আমার কোশ্চেনটা হলো স্যার, আমি যদি চাই ভিডিওটা স্যার মানে ওয়ান ক্লিক না নিয়ে যদি স্যার 2-3টা শর্টে নিয়ে আমি অ্যাড করে দেই স্মুথলি, স্যার ওটা কি হবে নাকি স্যার ওয়ান ক্লিকে হ্যাঁ হবে করতে না হবে? কেন, অবশ্যই হবে। না না এরকম কোনো আমাদের ম্যান্ডেটরি থিংস নাই যে অন ক্লিকই হতে হবে। কেন তোমার অন ক্লিক হবে? ভিডিও ওকে প্রেজেন্টেশন স্যার। করতে গেলে তো অবশ্যই মাল্টিপল ক্লিক হবে, কারণ ভিডিও এক টানাতে করতে গেলে। আর আমাদের তো এখন টুলস আছে, তোমাদের কি গল্প শুনিয়েছিলাম প্রথম যে মানে আমরা যখন প্যান্ডামিক শুরু হলো একটা ভিডিও তৈরি করার গল্প তোমাদের শুনিয়েছি, জি আগে না স্যার। শুনিয়েছি। জি স্যার, চ্যানেলটা শোনাইছিলেন। হ্যাঁ, এখন তো আমাদের আর সেই যুগ নাই না, আমরা এখন অন্য এরাতে আছি, আমরা জানি যে টুলস গুলা কি, কিভাবে কি করতে হয়। অবশ্যই তোমরা সেটার সাহায্য নিবে। হ্যাঁ, থিঙ্ক স্মার্টার নট ওয়ার্ক হার্ডার, ওইটা কাজ আমি যেমনটা করেছিলাম, খুব কষ্ট করে কাজ করছিলাম। সো ওই ওয়ার্ক হার্ডার রাদার দেন ওয়ার্ক স্মার্টার ইজ দ্য বেস্ট ওয়ে। সো কিভাবে স্মার্ট হইতে কাজ স্যার করতে আমরা হয় তো স্যার এতদিন পর্যন্ত স্যার ওয়ান ক্লিকে করে আসতেছি স্যার, না ওটা তো আরো আমার speed বেশি। আমার এটাতে কোনো কন্ডিশন নেই অন ক্লিক। কেন অন ক্লিকই করবে? রাদার দেন তো বেস্ট হচ্ছে যে মাল্টিপল ক্লিকে করে সেগুলোকে মার্জ করবে তুমি, যাতে তোমার প্রেজেন্টেশনটা ভালো হয়। লাইক প্রথম টপিকটা নিয়ে তুমি অন ক্লিক, মানে তোমার ইটস আপ টু ইউ। আমার জি স্যার। এরকম কোনো বার্ডেন নেই, কোনো কন্ডিশন নেই। তো যখন হয়ে যাবে, আমি একটা হচ্ছে গুগল ফর্মও অলরেডি অ্যাটাচ করে রেখেছি। এই গুগল ফর্মে তোমরা তোমাদের ভিডিওটা আপলোড করে দিবে তোমাদের ড্রাইভে, দেন লিংকটা আমাকে দিয়ে দিবে। সো লাস্ট ডেটটা দেওয়া আছে 15ই আগস্ট। তো ওই যে আমাদের উইক 14ই লাস্ট উইক আমাদের বলে দেওয়া আছে, তার আগে যে কেউ দিতে পারবে। সো আমি এটা ভিজিবল করে দিব 2 দিনের মধ্যে আর কি, ঠিক আছে? ওকে স্যার। ওকে ফাইন। সো কারো কোনো স্যার একটা কোশ্চেন ছিল? question ছিল স্যার। হ্যাঁ শিওর, বলো। স্যার যে যা যা শিখছি স্যার কয়টা টপিকে বলবো স্যার? দুইটা ইজ এনাফ, দুইটা হলেই হবে, যে এই দুইটাকে তুমি মেনশন করলে আর কি। স্যার স্যার ম্যাক্সিমাম টপ কত হয়ে যাবে স্যার? আর 5 কি মিনিট? তুমি যাতে ভিডিওটা 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করতে পারো, ওই যে যতটুকু বলে edit করলে দেওয়া 2-3 আছে মিনিটের যে মধ্যে শেষ। খুব বেশি লেন্থ হলে আসলে ধরো আমাকে তো এতগুলো স্টুডেন্টের ভিডিও দেখতে হয়, হ্যাঁ। তো যদি আমাকে তোমার 5 মিনিট করে একজন করে হয়, আর যদি আমার থাকে হচ্ছে 40টা স্টুডেন্ট, তাহলে আমাকে কতক্ষণ সময় লাগতেছে? তাহলে হচ্ছে 4-5 এ 20, প্রায় হচ্ছে 200 মিনিট, 200 বা জি 2000 স্যার, হচ্ছে 200। জি স্যার। 2000 মিনিট মতো। সো অনেক সময় না, এই জন্য আমার সুবিধার্থে আমি শর্ট করে দিছি। আর 2 মিনিটে কিন্তু অনেক কথা বলা যায়, অনেক কথা। ট্রাস্ট মি, একটা ভিডিও করতে গেলে দেখবা যে 1 মিনিট 2 মিনিটই অনেক কথা হয়ে যায়। স্যার এই রিয়েল জন্যই টাইমে স্যার ফেস টু ফেস স্যার 2 মিনিট দিতে স্যার অনেক কষ্ট হয়ে যাচ্ছে।
সো ভিডিও করতে গেলে তোমরা বুঝবে যে আসলে 2 মিনিট 3 মিনিট এনাফ টাইম। এই জন্য আমি বলছি যে 3 মিনিট হলে বেটার। এনিওয়ে, স্যার যে টপিক গুলা স্যার বলবো এটা কি ডিটেলস বলা লাগবে না শুধু টপিক না গুলার না নাম মেনশন করলেই হবে?